জানো দিদি, আমার তো মনে হচ্ছে এরকম জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করে আসাটাই আমাদের ভুল হয়েছে। আমাদের বাড়িতে সব মিলিয়ে 25 জন সদস্য, বুঝতে পারছো? 25 জনের পরিবার মানে কতটা বড়। আমাদের 4 বউকে এরা একেবারে কাজের মেয়ের মতো করে রেখেছে, যে যখন যেটা অর্ডার করছে আমাদেরকে সেগুলো শুনতে হচ্ছে। আর আমাদের ননদগুলোকে দেখেছো, পায়ের উপর পা তুলে বসে আছে, ফোন ঘাটছে, কলেজে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ওদের জন্য সবেতেই ছাড় আছে। কিন্তু আমাদের বাড়ির 4 বউকে সবসময় রান্নাঘরেই পড়ে থাকতে হয়। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। 25 জনে রান্না করতে করতে আমার তো দম শেষ হয়ে যায়। তাও আবার আমরা 4 জনে মিলে 25 জনে রান্না করে উঠতে পারি না। তবুও আমাদেরকে খাবার খাওয়ার সময় কত কথা শুনতে হয়। দূর, আমার তো মনে হচ্ছে এখানে বিয়ে করে আসাটাই আমার ভুল হয়েছে। দিদি, তোমরা এসব কি বলছো? আমি তো শুধুমাত্র ভাবছিলাম যে আমি হয়তো এই পরিবারের প্রতি বিরক্ত হয়ে গেছি, কিন্তু তোমাদেরও তো দেখছি একই অবস্থা। আমি তো আশা করেছিলাম আমার একটা ছোট্ট ফ্যামিলিতে বিয়ে হবে, যেখানে শুধুমাত্র আমাকে 3-4 জনের জন্য রান্না করতে হবে, আর এখানে এসে আমাকে 25 জনের জন্য রান্না করতে হচ্ছে। আসলে সেই বাড়িতে সব মিলিয়ে 25 জন সদস্য ছিল, আর সেই 25 জনের রান্না করতে করতে বাড়ির 4 বৌমা একেবারে ঝালাফালা হয়ে যায়। কিন্তু তবুও তাদের কষ্ট বোঝার মতো সেই বাড়িতে কেউ থাকে না। একদিন, বৌমা, তুমি আমার জন্য আজকে সকালবেলা আলুর পরোটা বানিয়ে দেবে। আমি কিন্তু খাবার টেবিলে অপেক্ষা করব। আলু পরোটা, চাটনি, সস সবকিছুই দেবে, আর সাথে একটু গরম গরম চা হলে একেবারে জমে যাবে। আর বাকিদের জন্য তোমরা যা খাবার বানাবে ওরা তাই খেয়ে নেবে। ঠিক আছে মা, আমরা আপনার জন্য কম করে আলুর পরোটা বানিয়ে দিচ্ছি। কিন্তু আলু তো শেষ হয়ে গেছে। কালকে আমরা আলুর বিরিয়ানি রান্না করেছিলাম, আর 50 জনের আলুর বিরিয়ানি রান্না করতে গিয়ে অনেকটাই আলু লেগে গেছে, তাই বাড়িতে এখন আলু নেই। আলু কিনে নিয়ে আসতে হবে। সে কি বলছো? আমি তো রামু কাকাকে বলেছিলাম 2 বস্তা আলু নিয়ে আসতে। 2 বস্তা আলু কালকের মধ্যে কিভাবে শেষ হতে পারে? আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না। যাই হোক, যা আলু আছে তাই দিয়েই আমাকে কম করে আলু পরোটা বানিয়ে দাও। মা, আমাদের পরিবারে 25 জন সদস্য, আর এই 25 জনের মধ্যে সবাই কিন্তু আলু খেতে পছন্দ করে। কারোর প্লেটে যদি আলু না দেওয়া হয় তাহলে সে আলু চেয়ে চেয়ে মাথা খারাপ করে দেয়। তাই কালকে বাড়িতে যা আলু ছিল সব আলু দিয়েই আমরা আলু বিরিয়ানি বানিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আপনার জন্য আমি আলু পরোটা বানিয়ে নিয়ে আসছি। সবার জন্য তো আলু পরোটা বানালে চলবে না, কারণ ওরা তো আবার আলুর পরোটা বেশি খাবে না। ওরা আলু পরোটা পছন্দ করে ঠিকই, কিন্তু সকাল সকাল অত মোটা মোটা আলুর পরোটা খেতে চাই না। তুমি শুধু আমাকেই আলু পরোটা বানিয়ে দাও। 2টো আলু দিয়ে 2টো পরোটা বানালেই হবে। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। এই এবার শুরু হলো। সকালবেলা অর্ডার দিয়ে চলে গেল। আমার যেন মনে হয় এই বাড়িতে আমি সবাইকে রান্নাবান্না করে খাওয়ানোর জন্যই এসেছি। রান্নাবান্না ছাড়া আমাদের আর কিছুই করার নেই। সকাল থেকে রান্নাঘরে ঢোকা মানে সেই রাত হলে বেরোতে পারবো। শাশুড়ি মা অর্ডার করে চলে গেল। এবার দেখো কে এসে কি অর্ডার দিয়ে যায়। শিল্পার কথা শেষ হতে না হতেই সেখানে শিল্পার ননদ নন্দিনী চলে আসে। বৌদি শোনো না, আমি কলেজে যাব, তাই বলছি যে তুমি আমাকে একটু ম্যাগি পাস্তা বানিয়ে দেবে। আর হ্যাঁ, শুধু আমার জন্য খাবার বানালে হবে না, আমার বাকি বোনেরাও কে কি খাবে আমাকে বলে দিয়েছে। ওরা সবে এখন স্নান করতে গেছে। আর হ্যাঁ, আমি ম্যাগি পাস্তা খাবো, কিন্তু আমার বাকি বোনেরা কিন্তু স্যান্ডউইচ আর ডিম টোস্ট খাবে। তুমি ওদের জন্য গরম গরম ডিম টোস্ট আর স্যান্ডউইচ বানিয়ে দিও। এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায়। শুনলে তো, এবার আলুর পরোটার সাথে আমাদেরকে স্যান্ডউইচ, ম্যাগি, পাস্তা, এগ টোস্ট, ছাতার মাথা অনেক কিছুই রান্না করতে হবে। উফ বাবারে বাবা, আমি কোথায় এসে পড়লাম। সবার অর্ডার শুনতে শুনতেই তো আমার কান একেবারে পচে গেল। দূর, আর ভালো লাগে না। এই তুই এরকম বলিস না। আমাদের যদি আবার রান্না করতে দেরি হয় তাহলে আবার ওদিকে ডাকাডাকি শুরু হয়ে যাবে। তুই তো শাশুড়ি মাকে খুব ভালো করেই চিনিস। যদি একটু লেট হয়েছে মানে রান্না করে এসে আমাদেরকে বকা শোনাবে। এই বলে রিম্পা তার বাকি 3 জাকে নিয়ে তাড়াতাড়ি শাশুড়ি মায়ের জন্য আলু পরোটা এবং ননদের জন্য ম্যাগি, পাস্তা, চাউমিন, স্যান্ডউইচ ইত্যাদি রান্না করতে থাকে। এভাবে কিছুটা সময় পেরিয়ে যায়। এই শিল্পা, তাড়াতাড়ি গিয়ে মাকে আলুর পরোটা দিয়ে আয়, তা না হলে এবার মা কিন্তু খুব ক্ষেপে যাবে। তুই যা, তাড়াতাড়ি দিয়ে আয়। এই বলে রিম্পা শিল্পাকে দিয়ে তার শাশুড়ি মায়ের আলু পরোটা পাঠিয়ে দেয়। আর শিল্পা যখন তার শাশুড়ি মাকে আলুর পরোটা খেতে দেয় তখন সেই আলুর পরোটা দেখে অঞ্জলি দেবীর 2 জায়ের ছেলে পল্টু এবং বিট্টু বলে, কাকিমা, তুমি আলুর পরোটা খাচ্ছ? আলুর পরোটা আমারও খেতে অনেক ভালো লাগে। বৌদি, তুমি আমাদের জন্য আলুর পরোটা বানিয়ে নিয়ে এসো না। পল্টু, আমি তো শুধুমাত্র মায়ের জন্যই আলু পরোটা বানিয়েছি। এই তো কয়েকটা মাত্র হয়েছে। আর আমি যা আলু পরোটা বানিয়েছিলাম সবই কিন্তু মাকে দিয়ে দিয়েছি।
সে কি, আমি তো ভাবলাম আজকে তুমি আমাদের জন্য আলুর পরোটা বানিয়েছো। আচ্ছা ঠিক আছে, আলুর পরোটা নেই তো কি হয়েছে, তুমি আমাদেরকে পনির পরোটা বানিয়ে দাও। এই পল্টু, বিল্টু, তোরাও আলুর পরোটা খাবি তাই তো? ঠিক আছে নে, আমার সাথে বসে পড়। আমি তোদেরকে না দিয়ে আলু পরোটা খেতে পারবো না। আমি যদি তোদেরকে না দিয়ে আলু পরোটা খাই তাহলে নিশ্চয়ই আমার পেটে সমস্যা হবে। তাই তোরাও আমার সঙ্গে খেতে পারিস। আর বৌমা, কটা বাজে দেখেছো? এখন আমাকে সকালের জলখাবার খেতে দিচ্ছ। তোমাদের চার বৌমার দ্বারা কিছুই কাজ হয় না। আপনি আমাকে এভাবে বলতে পারছেন মা? এই 25 জন সদস্যের জন্য আমরা চার বৌমা মিলেই কত কষ্ট করে রান্না বান্না করি, সবাইকে সময় মতো খাবার খেতে দিই। 25 জন যখন যা অর্ডার করে সবই শুনি। আপনার তো 6 মেয়ে 6 রকমের খাবারের অর্ডার দিয়ে গেল। এবার বলুন তো, অত রকমের খাবার রান্না করতে বুঝি সময় লাগে না? এই কথা শুনে অঞ্জলি দেবী একেবারে চুপ করে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, এই তুলিকা, শিল্পা, রিনা, তোরে এদিকে আয়। তোদের 3 জনের সঙ্গে আমার কিছু কথা আছে। আমরা চার বৌমা 25 জনের জন্য রান্না করি, তার উপর বাড়ির কাজকর্মও আমাদেরকে করতে হয়। এমনকি কেউ কারোর এটো বাসনটুকু নিজে মাজে না, আমাদেরকেই ধোয়া মাজা করতে হয়। এটা আবার কি নতুন কথা? আমাদেরকে প্রত্যেক দিনই সবকিছু করতে হয়। তুমি কি প্ল্যান করেছো সেটা বলো। তুমি যদি ভাবো যে আমরা এখান থেকে পালিয়ে যাব, তাহলে কিন্তু ঠিক আছে, আমি পালিয়ে যেতে রাজি আছি। আমি আমার বাবার বাড়িতে গিয়ে শান্তি করে 2 দিন টানা ঘুম দেব। এই 25 জনের হাত থেকে অন্তত রেহাই পাবো। আরে হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতে চাইছি। আমরা আমাদের বাবা মায়ের অসুস্থতার নাম করে কিছুদিনের জন্য মায়ের বাড়িতে যাব আর কিছুদিন শান্তি করে থাকবো। তাহলে আমাদের শাশুড়ি মা আর ননদদেরকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে। আমাদের বাড়িতে তো কোনো কাজের মেয়েও নেই। কাজের মেয়ে হিসেবে তো আমরা 4 জনই আছি। আমরা চলে গেলে ওরা মজা বুঝতে পারবে। দিদি, তোমার প্ল্যানটা সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না ওই বুড়ি শাশুড়ি মা আমাদেরকে ছাড়বে বলে। কারণ ওনার পেছনে যে আমাদের কুচুটি ননদগুলো আছে, ওরা তো সবসময় মায়ের কান ভাঙাতেই ব্যস্ত থাকে। আমার মনে হয় না আমাদেরকে বাপের বাড়িতে যেতে দেওয়া হবে। এমন ভাবে কান্না করে বলবি যেন মনে হয় সত্যিই তোর বাবা মায়ের খুব শরীর খারাপ। আর সবাইকেই কিন্তু এরকম নাটক করতে হবে, কিছু করার নেই। এভাবেই চার বৌমা বাপের বাড়িতে যাওয়ার জন্য প্ল্যানিং করতে থাকে। আর সেদিনই রাত্রিবেলা চার বৌমা শাশুড়িমা এবং ননদদের কাছে গিয়ে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। মা, দয়া করে আমাকে কিছুদিনের জন্য আমার মায়ের বাড়িতে যেতে দিন। দেখুন না, আমার বাবা মায়ের শরীর এতটাই খারাপ যে আমাকে দেখার জন্য ছটফট করছে। কতদিন হয়ে গেল আমি মায়ের বাড়িতে যাইনি। তোমার বাবা মা তোমাকে দেখার জন্য কেন ছটফট করবে? তোমার বৌদি তো আছেই বাড়িতে। তোমার বৌদি কি তোমার বাবা মায়ের দেখাশোনা করে না? আসলে আমার বৌদি তো এখানে নেই। বৌদি তো নিজের মায়ের বাড়িতে গেছে, কারণ বৌদি এখন গর্ভবতী। তাই আমার বৌদি এখন রেস্ট করার জন্য মায়ের বাড়িতে চলে গেছে। এখন আমার অসুস্থ মাকেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হচ্ছে। সেই জন্যই তো মা আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। দয়া করে আমাকে যেতে দিন। রিম্পাকে এত কান্নাকাটি করতে দেখে তার শাশুড়ি মা তাকে মায়ের বাড়িতে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু এরপর বাকি 3 বৌমাও যখন কান্নাকাটি করে মায়ের বাড়িতে যাওয়ার কথা বলে, তখন তাদের ননদ নন্দিনী বলে, আচ্ছা, আমি এখন বুঝতে পারছি তোমরা 4 যা মিলে প্ল্যান করেছো মায়ের বাড়িতে গিয়ে কিছুদিন থাকার জন্য, তাই তো? তার মানে আমাদের 6 বোনকে এখন কলেজ ছুটি করে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে। শোনো বৌদি, ওসব কাজে আমরা নেই। তোমরা 4 জনে যেতে পারবে না। মা, তুমি কিন্তু ওদের 4 জনকে একসঙ্গে বাপের বাড়িতে যেতে যাবে না। 2 জন যাক আর 2 জন বাড়িতে থাকুক। 2 জন বাপের বাড়ি থেকে ফিরে আসবে, তারপর বাকি 2 জন যাবে। ঠিক আছে নন্দিনী, তোমার কথা আমি খুব ভালো মতোই মানছি, কিন্তু আমার বাবা মা যদি আমাকে না দেখেই মারা যায়, তাহলে কিন্তু সেটার জন্য তুমি দায়ী হবে। আর আমি সবসময় তোমাকেই দোষারোপ করব, কারণ আমার বাবা মায়ের শরীর খুবই খারাপ। শিল্পার কথা শুনে নন্দিনী একেবারে চুপ করে যায়। এমনকি বাড়ির বাকি সদস্যরাও কিছু বলতে পারে না। তাই অঞ্জলি দেবী বাধ্য হয়ে তার 4 বৌমাকে মায়ের বাড়িতে যেতে দেয়, যার ফলে 4 বৌমা আনন্দে লাফালাফি করতে শুরু করে দেয়। যাক বাবা, তাহলে দিদির প্ল্যানটা সাকসেসফুল হলো। আমি তো খুব খুশি হয়েছি। এবার আমরা মায়ের বাড়িতে গিয়ে আরাম করব। উফ, যেন মনে হচ্ছিল আমরা জেলখানাতে বন্দি ছিলাম। এতদিন ধরে এই 25 জনের রান্নাবান্না করে সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি। মায়ের বাড়িতে গিয়ে আমি এবার টানা 25 দিন ঘুমাবো। পরের দিনই 4 বৌমা নিজের নিজের মতো বাপের বাড়িতে চলে যায়। আর দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু বাড়িতে 4 বৌমা না থাকায় এখন অঞ্জলি দেবী এবং তার মেয়েদেরকে বাড়ির কাজকর্ম করতে হয়।
নন্দিনী, তোর আবার কি হলো? তুই এত রেগে গেছিস কেন? সকালবেলা তো প্রত্যেকদিন ঘুম থেকে উঠে চার বৌদিকে অর্ডার করে দেওয়া হয়। এবার তো বাড়িতে বৌদিরা নেই, তাই অর্ডার করার মতো আর কাউকে পাবি না। আমরা তোর বাবা কাকাদের জন্য খাবার রেডি করছি, তোর কাকিমাও আমাকে সাহায্য করছে, কিন্তু এবার তোরা নিজেদের খাবারটা নিজেরাই রান্না করে খাবি। কেন যে বৌদিদেরকে তুমি বাড়িতে পাঠালে কে জানে। এবার মনে হচ্ছে কলেজ ছুটি করে আমাদেরকে নিজেরাই রান্না বান্না করে খেতে হবে। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু তোরা তো কলেজে যাস না, তোরা তো বন্ধুদের সঙ্গে আড্ডা মারি সবসময়। কখনো শপিং করতে যাস, কখনো সিনেমা দেখতে যাস, এইসবই তো করিস। আর বাড়িতে তো সবসময় বৌদিদেরকে অর্ডার করিস, সেই জন্যই হয়তো বৌদিরা রাগ করে চলে গেছে। কিন্তু এখন দেখতে পাচ্ছিস তো তোদেরকে সবকিছু করতে হচ্ছে। তাহলে একবার ভেবে দেখতো বৌদিরা আমাদের জন্য কতটা করে। পল্টু, তুই কিন্তু ঠিকই বলেছিস। আমরা সবাই মিলে যদি বাড়ির বৌমাদেরকে হাতে হাতে সাহায্য করে দিই, তাহলে কিন্তু আমার চার বৌমার খুবই উপকার হয়। কিন্তু আমরা তো কখনোই কোনো কাজ করিনি, আর সেই জন্যই আমার মেয়েরা একেবারে মাথায় উঠে গেছে। না, এবার থেকে আমি ভেবেই নিয়েছি, আমার বৌমারা বাড়িতে এলে আমার 6 মেয়ে বৌমাদের সঙ্গে সমস্ত কাজকর্ম করবে। সবাই মিলে একসঙ্গে 25 জনের জন্য রান্নাবান্না করলে খুব সুবিধা হবে। এভাবে অঞ্জলি দেবী এবং তার মেয়েরা নিজেদের ভুল বুঝতে পারে। আর কয়েক সপ্তাহ পর বাড়ির চার বৌমা বাড়িতে ফিরে এলে অঞ্জলি দেবী এবং তার মেয়েরা বাড়ির চার বৌমার কাজে সাহায্য করতে শুরু করে দেয়, যা দেখে চার বৌমা খুবই খুশি হয়। এভাবেই চার বৌমা অতিরিক্ত কাজকর্মের হাত থেকে মুক্তি পায়। এসব কি এনেছিস তোরা আমার জন্য? কি হলো বল? এই খাবারগুলো কি এনেছিস? আমি তো তোদেরকে ব্রেকফাস্ট আনতে বলেছিলাম। ব্রেকফাস্টই তো এনেছি নতুন মা। এই দেখো, রুটি আর সবজির তরকারি। রুটি সবজি এগুলো মানুষ খায়? এগুলো তো কুকুর খায়। রাস্কাল মেয়ে কোথাকার! আমার জন্য বাটার টোস্ট আর সানি সাইড এগ নিয়ে আয়। এগুলো কিভাবে বানাতে হয় নতুন মা? আমি তো এগুলোর নাম আগে কখনোই শুনিনি। কিভাবে বানাতে হয় বলো, আমি বানিয়ে আনছি। কি, এবার তোকে আমি রান্না শেখাবো? তোর নিজের মা তোকে কিচ্ছু শেখায়নি, শয়তান মেয়ে! এই বলে ম্যারি ছোট বাচ্চা মেয়ে পিঙ্কিকে তার পায়ের স্যান্ডেল দিয়ে খুব জোরে আঘাত করে। পিঙ্কি খুব জোরে জোরে কেঁদে ওঠে। পিঙ্কিকে বাঁচানোর জন্য তার বোন রিঙ্কি সেখানে ছুটে আসে। পিঙ্কির কোলে ছিল তাদের ছোট বোন মধু। মধুর বয়স ছিল মাত্র 5 মাস। পিঙ্কিকে কাঁদতে দেখে রিঙ্কি বলে, নতুন মা, তুমি আমার দিদিকে মারছো কেন? আমার দিদি কি করেছে? তোর দিদিকে মেরেছি বলে তোর খুব কষ্ট হচ্ছে, তাই না? তোদেরকে আমি আরো কষ্ট দেব। আমি ভালো করেই জানি কি করলে তোরা বেশি কষ্ট পাবি। এই বলে ম্যারি রিঙ্কির কোল থেকে তার ছোট বোন মধুকে নিয়ে মেঝের উপর ফেলে দেয়। দুধের শিশুটি জোরে জোরে কাঁদতে থাকে। পিঙ্কি তাড়াতাড়ি করে মধুকে কোলে তুলে নেয়। তারা দুই বোন মধুকে নিয়ে তাদের বাবা জয়ের কাছে যায়। বাবা দেখো, নতুন মা আমাকে জুতা দিয়ে মেরেছে আর বোনকে তুলে আছাড় মেরেছে। মধু কিভাবে কাঁদছে দেখো। এইটুকু বাচ্চা মেয়েকে কেউ এরকম ভাবে মারে বলো তো? যদি মধুর কিছু হয়ে যেত তাহলে কি হতো? কি হতো কি, আমি বেঁচে যেতাম। তোদের মা তো মরে গেছে, আর 3-3টে মেয়েকে আমার মাথার উপরে বসিয়ে দিয়ে গেছে। ম্যারি তোদেরকে মেরেছে, ঠিকই করেছে। নিশ্চয়ই তোরা কিছু করেছিস, না হলে তো আর এমনি এমনি মারবে না। তোরা দুই বোন একদম তোদের মায়ের মতোই হয়েছিস, কোনো কাজের না। কিন্তু বাবা, আমরা কোনো দোষ করিনি। নতুন মা আমাদেরকে কি সব বিদেশি খাবারের কথা বলছিল। আমরা বলেছি ওগুলো কিভাবে রান্না করতে হয় শিখিয়ে দিতে, তাই আমাদেরকে মারলো। ঠিক আছে, আর বেশি নালিশ করিস না, যা এখান থেকে। তা না হলে এবার তোরা আমার হাতে মার খাবি। পিঙ্কি এবং রিঙ্কি ভয় পেয়ে তাদের বোনকে সেখান থেকে ঘরে নিয়ে চলে যায়। তারা তাদের মৃত মায়ের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। এই পৃথিবীতে তাদেরকে ভালোবাসার মতো কেউ ছিল না। মনিকা দেবী তাদেরকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে কয়েক মাস আগেই চলে গেছে। এত অল্প বয়সে মাকে হারিয়ে ফেলা তাদের জীবনে অভিশাপের মতোই ছিল। আগে অল্প একটু চোখে জল ফেললেই মা দৌড়ে এসে আমাদেরকে বুকে জড়িয়ে নিত, আমাদেরকে কোলে তুলে কত আদর করত। আর এখন চোখের জলে বন্যা হচ্ছে, তবুও মা আসে না দিদি। আমাদের মা আর কখনোই ফিরে আসবে না রে বোন। মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। এভাবেই তারা দুই বোন কাঁদতে কাঁদতে তাদের মায়ের কথা মনে করতে থাকে। মনিকাকে তার স্বামী জয় একেবারেই পছন্দ করত না। জয় প্রত্যেকদিন মনিকার সঙ্গে ঝগড়া করত, এমনকি মাঝে মধ্যে সে মনিকাকে খুব মারধরও করত। একদিন রাত্রিবেলা তাদের দুজনের মধ্যে বড়সড় রকমের ঝগড়া হয়।
সেদিন জয় মনিকাকে বলেছিল, তুই মরে যেতে পারিস না? তুই মরে গেলে আমি শান্তি পাবো, শান্তি। তোকে আমার আর দেখার ইচ্ছা করে না। কেন যে আমি তোকে বিয়ে করেছিলাম? তোকে বিয়ে করার পর আমার জীবনটা তো নরক হয়ে গেছে, নরক। তুই মরে গেলে আমি নতুন বিয়ে করব আর নতুন করে জীবন শুরু করব, বুঝেছিস? জয়ের কথাগুলো মনিকার মনে ভীষণ পরিমাণে আঘাত করে। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে মনিকা অনেক কান্নাকাটি করেছিল। সে তার বড় মেয়ে পিঙ্কিকে বলেছিল, পিঙ্কি, আমি যদি এই পৃথিবীতে না থাকি তাহলে তোরা তিনজনে খুব ভালো মতো থাকবি, কিন্তু খুব সাবধানে থাকবি, নিজেদের খেয়াল রাখবি। মা, তুমি এরকম করে কেন বলছো? তুমি না থাকলে আমাদের তিন বোনের কি হবে? তোদের বাবা তোদের জন্য নতুন মা নিয়ে আসবে। তোদের নতুন মা তোদেরকে খুব ভালোবাসবে, আমার থেকেও অনেক বেশি ভালোবাসবে। আর মধু এখন খুব ছোট, আমি না থাকলে তোরা কিন্তু তোদের বোনের খুব ভালো মতো খেয়াল রাখবি। মনিকার কথা তার মেয়েরা কিছুই বুঝতে পারে না যে তাদের মা কেন এরকম ভাবে তাদের সঙ্গে কথা বলছে। পরের দিনই মনিকা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। সে কয়েকদিন বিছানায় শুয়ে শুয়ে কষ্ট পেতে থাকে। একদিন হঠাৎই সে মারা যায়। পিঙ্কি এবং রিঙ্কি তাদের মাকে হারিয়ে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। কিন্তু মনিকাকে মারা যেতে দেখে জয় মনে মনে ভীষণ খুশি হয়। ঠিক হয়েছে, এই মুখপুরিটা মারা গেছে। এবার আমি ম্যারিকে বিয়ে করতে পারবো। আমি তো এই দিনটারই অপেক্ষায় বসেছিলাম। 2 বছর আগে জয় চাকরি সূত্রে কয়েক মাসের জন্য বিদেশে থাকতে গিয়েছিল। সেখানে গিয়ে তার ম্যারির সঙ্গে দেখা হয়েছিল। জয় এবং ম্যারি দুজনে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়। জয় ম্যারিকে কথা দিয়েছিল সে খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করে নিজের দেশে নিয়ে আসবে। মনিকা মারা যাওয়ার পর জয়ের হাতে সেই সুবর্ণ সুযোগটা চলে আসে। সে আর দেরি না করে ম্যারিকে ফোন করে তাদের দেশে ডেকে নেয়। জয় ম্যারিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। ম্যারি বিদেশ থেকে আসার সময় তার সঙ্গে করে তার একটা পোষা কুকুর টমিকে নিয়ে এসেছিল। জয়ের বাড়িতে এসে ম্যারি বলে, জয়, এটা তোমার বাড়ি? তোমার বাড়িতে কটা রুম আছে? হ্যাঁ ডার্লিং, এটা আমার বাড়ি। মানে আজ থেকে এই বাড়িটা তোমারই বাড়ি। এখানে 2টো রুম আছে। একটা রুমে তুমি আর আমি থাকবো, আর একটা রুমে আমার 3টে মেয়ে থাকবে। তোমার কোনো প্রবলেম নেই তো ডার্লিং? অফকোর্স আনি, আমার প্রবলেম আছে। তোমার মেয়েরা একটা রুমে থাকলে আমার টমি কোথায় থাকবে? আমার টমির জন্য একটা রুম চাই। তোমার টমি একটা রুমে থাকলে তাহলে আমার 3টে মেয়ে কোথায় থাকবে? কেন? কিচেনে থাকবে। তোমার 3 মেয়েকে কিচেনে থাকতে বলো। এই, তোরা তোদের জিনিসপত্র নিয়ে রান্নাঘরে চলে যা। তোরা আজ থেকে ওখানেই থাকবি। আমার টমির জন্য রুমটা তাড়াতাড়ি খালি কর। কি হলো, তোরা শুনতে পাচ্ছিস না? তোদের নতুন মা কি বললো? আজ থেকে তোদের নতুন মা যা বলবে তোদেরকে তাই করতে হবে, বুঝেছিস? কিন্তু বাবা, আমরা 3 জনে রান্নাঘরে কি করে থাকবো? রান্নাঘর তো অনেক ছোট, আর ওখানে তো থাকার মতো কিছু নেই। ওখানে খাট বিছানা নেই। রান্নাঘরে কি কখনো ঘুমানো চাই? তোদের 3 জনের জন্য ওই রান্নাঘরটা থাকার জন্য যথেষ্ট। এখনই বেশি কথা বললে তোদেরকে এই বাড়ি থেকেই বের করে দেব। যা, আমার জন্য পমিগ্রেনেট জুস বানিয়ে নিয়ে আয়। কি বললাম? যা তাড়াতাড়ি। কি বললে তুমি নতুন মা? পমিগ্রেনেটটা কি জিনিস? জয়, তোমার মেয়েরা তো একেবারে মূর্খ। এরা এতটা ইলিটারেট হবে আমি ভাবতেও পারিনি। এদের মা কি এদেরকে কিচ্ছু শেখায়নি? আসলে এদের মাও তো এদের মতোই মূর্খ ছিল, তাই এদের মায়েদেরকে কিছুই শেখাতে পারিনি। সেই জন্যই তো মনিকাকে আমার একটু পছন্দ হতো না। মনিকা যেমনই অশিক্ষিত ছিল তেমনই মূর্খ। সবাইকে আর তোমার মতো শিক্ষিত, ট্যালেন্টেড, বিউটিফুল হতে পারে ডার্লিং? আর এই যে তোরা, পমিগ্রেনেট মানে জানিস না? তার মানে ডালিম। ডালিমের জুস বানিয়ে এনে দে তোদের মাকে, আর আমার জন্য বানাবি, যা। পিঙ্কি আর রিঙ্কি কোনো কথা না বলে তারা ডালিমের জুস বানিয়ে এনে দেয়। জুস খাওয়ার পর ম্যারি বলে, এই, এবার ছোড়া আমার ড্রেসগুলো ভালো মতো পরিষ্কার কর। আমার ডার্টি ড্রেসগুলো ধর, একদম ভালো করে ক্লিন করে আনবি। এই নে ধর। এই বলে ম্যারি তার ড্রেসগুলো পিঙ্কি এবং রিঙ্কির মুখের উপর ছুঁড়ে মারে। ম্যারি ড্রেসগুলো হাতে নিয়ে পিঙ্কি বলে, নতুন মা, এইগুলো তো ব্লাউজ। তুমি আমাদেরকে শুধু ব্লাউজ পরিষ্কার করতে দিলে, আর তোমার শাড়িগুলো কোথায়? শাড়িগুলো দাও, আমরা ওগুলো কেচে দেব। শাড়ি? তোরা কি পাগল? তোরা ভাবলি কিভাবে আমি শাড়ি পরি? আমাকে কি তোদের মায়ের মতো মূর্খ ভেবেছিস? আমি এসব শাড়ি ছাড়ি পরি না। আর এগুলো ব্লাউজ নয়, এগুলোকে ক্রাফট টপ বলে। তোদের মতো ইলিটারেটদের সঙ্গে থাকা খুবই মুশকিল। তোরা কিছুই জানিস না। ঠিক আছে নতুন মা, আমরা এখনই এগুলো কেচে দিচ্ছি। এই বলে পিঙ্কি এবং রিঙ্কি
জামা কাপড়গুলো পরিষ্কার করতে চলে যায়। সারাদিন ম্যারি তাদের দুই বোনকে দিয়ে ঘরের কাজ করাতে থাকে। বিকালবেলার দিকে রিঙ্কি এবং পিঙ্কির ছোট বোন মধু ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। রিঙ্কি, মধুর মনে হয় খিদে পেয়েছে, দেখ কিভাবে কাঁদছে। আমরা তো আজকে কাজ করতে এতই ব্যস্ত ছিলাম, মধুকে খাওয়ানোর কথা ভুলেই গেছি। আমাদেরকে বারবার করে মা বলেছিল মধুর দিকে ভালো করে খেয়াল রাখতে। দিদি দাঁড়া, আমি এখনই মধুর জন্য দুধ গরম করে দিচ্ছি, তুই মধুকে খাইয়ে দিবি। এই বলে রিঙ্কি তাড়াতাড়ি করে তার ছোট বোনের জন্য দুধ গরম করে। তারা মধুকে দুধ খাওয়াতে যাবে, ঠিক তখনই সেখানে ম্যারি তার কুকুর টমিকে নিয়ে চলে আসে। এই সব মিল্ক তোদের বোনকেই খাইয়ে দিবি? আমার টমি কি খাবে? মিল্কটা দে, আমার টমির খুব খিদে পেয়েছে। 2 ঘন্টা ধরে টমি কিচ্ছু খায়নি। কিন্তু নতুন মা, আমাদের বোনেরও তো খিদে পেয়েছে, বোন সকাল থেকে কিচ্ছু খায়নি, দেখো কিভাবে কাঁদছে। টমিকে দুধ দিয়ে দিলে মধু কি খাবে? তোদের বোন কি খাবে সেটা আমি কেন চিন্তা করব? এটা কি আমার বেবি? তোরা তোদের বোনকে জল খাইয়ে রাখ, জল খেয়ে পেট ভরে যাবে। আমার টমিকে আমি কিছুতেই না খাইয়ে রাখতে পারবো না। এই বলে ম্যারি জোর করে তাদের কাছ থেকে দুধের পাত্রটা নিয়ে নেয়। কুকুরটার সামনে সে দুধের পাত্রটা রেখে দিতেই টমি সব দুধ চেটে চেটে খেয়ে ফেলে। পিঙ্কি এবং রিঙ্কি এই দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। তাদেরকে দেখে ম্যারির একটুও দয়া মায়া কিছুই হতো না। রাত্রিবেলা সমস্ত কাজকর্ম সেরে তারা 3 বোন রান্নাঘরেই শুয়ে পড়ে। পিঙ্কি এবং রিঙ্কি 2 বোনের চোখেই জল ছিল। আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে আমাদের এরকম দিন দেখতে হতো না। মা আমাদেরকে কত ভালোবাসে, মা আমাদেরকে কত ভালোবেসে রান্না করে খাওয়াতো আর আমাদের সঙ্গে খেলাও করতো। আমারও মায়ের কথা খুব মনে পড়ে দিদি। মা কেন যে আমাদেরকে একা ফেলে চলে গেল, আমরাও যদি মরে যেতাম তাহলে কত ভালো হতো, আমাদেরকে এত কষ্ট পেতে হতো না। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। দিনের পর দিন ম্যারি তাদের 2 বোনের উপর অত্যাচার চালিয়ে যায়। এখন তারা সামান্য কোনো ভুল করলেই ম্যারি তাদেরকে লাঠি জুতা যাই পেত তাই দিয়েই আঘাত করত। একদিন বিদেশ থেকে ম্যারির মা মিসেস সুজি ম্যারির সঙ্গে দেখা করতে আসে। ম্যারি, হোয়াটে? এই মেয়েগুলো কারা? এরা তোর বাড়িতে কি করছে? মম, এদের জয়ের আগে ওয়াইফের মেয়ে, এদের মা মারা গেছে আর এদেরকে এখানে ছেড়ে গেছে। এদের 3 জনকে দিয়ে আমি বাড়ির কাজ করাই, কিন্তু এরা একেবারেই আনএডুকেটেড, এরা কিছুই জানে না, এরা কোনো কাজও ঠিকঠাক ভাবে করতে পারে না, এরা আমার কথাও ঠিকভাবে বোঝে না। তুই তো তাহলে একজন কাজের লোককে তোদের বাড়িতে রাখতে পারিস, এরা যখন কোনো কাজ করতে পারে না। না মা, কাজের লোক রাখলে তাহলে তাদেরকে তো স্যালারি দিতে হবে। আমি টাকা সেভিংস করার জন্য এদেরকে এখানে রেখেছি, কিন্তু এদের জন্য আমার খুব অসুবিধা হয়। ডোন্ট ওয়ারি বেবি, তুই এদের 3 জনকে আমার সঙ্গে বিদেশে পাঠিয়ে দে। আমি এদেরকে কোনো না কোনো কাজে লাগিয়ে টাকা ইনকাম করব। আর আমি বিদেশ থেকে তোর জন্য একটা মেয়েকে পাঠিয়ে দেব। এই মেয়েগুলো যা কাজ করবে, যা টাকা পাবে, সেই টাকা দিয়ে তুই তোর মেয়েকে স্যালারি দিবি। ওয়াও ওয়াও মম, নাইস আইডিয়া। পিঙ্কি এবং রিঙ্কি তারা দুজনে ভীষণ ভয় পেয়ে যায়। তারা খুবই কান্নাকাটি করতে থাকে, কিন্তু তাদের কিছু করার ছিল না। পরের দিন সকালে মিস সুজি তাদের 3 বোনকে গাড়িতে তুলে নেয়। 2 বোন গাড়িতে যেতে যেতে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। এই তোরা কান্নাকাটি বন্ধ কর, তোদের চোখে যেন কোনো জল না থাকে। আর হ্যাঁ, সামনে পুলিশ আছে, পুলিশ যদি কিছু আক্স করে তোরা কিছু বলবি না, তোরা একদম মুখ বন্ধ করে থাকবি, যা বলার আমি বলে ছেব। সুজির কথা শুনে পিঙ্কির মাথায় একটা ভালো আইডিয়া আসে। সে তাদের গাড়ির মধ্যেই একটা ছোট্ট কাগজের টুকরো দেখতে পায়। পিঙ্কি আর রিঙ্কি দুজনেই আগে স্কুলে পড়তো, তাই তারা পড়াশোনা জানতো। পিঙ্কি তার মাথার ক্লিপ দিয়ে তার একটা আঙুল কেটে ফেলে। আঙুলের রক্ত দিয়ে ওই কাগজের উপর সে হেল্প লিখে রাখে। কিছুক্ষণ পরে পুলিশ তাদের গাড়ি আটকায়। এই দাঁড়াও দাঁড়াও, গাড়ি দাঁড় করাও। এরা কারা? এদেরকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এরা আমার নাতি হয়, এদেরকে নিয়ে আমি বিদেশে ঘুরতে যাচ্ছি। মিস সুজির কথা শুনে পুলিশ আর কিছু বলে না। মিস সুজি আবার গাড়ি চালাতে শুরু করে। তখনই পিঙ্কি জানালা দিয়ে ওই হেল্প লেখা কাগজের টুকরোটি ফেলে দেয়।
পুলিশগুলো কাগজের টুকরোটা দেখতে পেয়ে বুঝতে পারে মেয়েগুলো বিপদে আছে, তাই তারা সঙ্গে সঙ্গে সুজিকে ধরে ফেলে। পিঙ্কি আর রিঙ্কি কাঁদতে কাঁদতে পুলিশকে সমস্ত কিছু বলে। পুলিশ তাদেরকে নিয়ে জয় ও ম্যারির কাছে পৌঁছে যায়। সমস্ত ঘটনা জানার পর পুলিশ ম্যারি, জয় এবং মিস সুজি তিনজনকেই গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। এভাবে তিন বোন তাদের নিষ্ঠুর বিদেশি সৎ মায়ের হাত থেকে রক্ষা পায়। পরবর্তীকালে তারা তিন বোন পুলিশের সাহায্য নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।